দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগার শহরটি পর্যটকদের আকর্ষণ করতে নিয়মিত বৈচিত্র্যময় শৈল্পিক পরিবেশনার আয়োজন করে। এটাই যেন এখানকার রীতি হয়ে দাঁড়িয়েছে। এই শহরটি সিএমজি বসন্ত উৎসব গালার জনপ্রিয় একটি শাখাতেও পরিণত হয়েছে। শিল্প সংস্কৃতির চর্চায় সিনচিয়াংয়ের কাশগড়ের সুনাম দীর্ঘদিনের। পর্যটকদের স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এখানে আছে হরেক আয়োজন। গত ফেব্রুয়ারির বসন্ত গালা উৎসবের একটি ভেন্যু ছিল এই কাশগড়, আর সেই অনুষ্ঠান আয়োজনের পর থেকেই শহরটির প্রতি আকর্ষণ বাড়তে থাকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের। এ কারণে কাশগড় কর্তৃপক্ষ এখন পর্যটকদের আকর্ষণ করতে শিল্প সংস্কৃতিরই নানা উপকরণ ব্যবহার করছে জোরে সোরে। এখানে এখন নিয়মিতই বসছে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আসর। 2000 বছর আগেকার 12টি প্রাচীন মাটির বাড়ির একটি সমন্বিত ছাদে বানানো হয়েছিল মঞ্চ, আর তাতেই গত 10 ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছিল জমকালো বসন্ত গালা পরিবেশনা। দিনের বেলায় আমরা কাশগড়ের পুরনো অঞ্চলগুলোতে ছুটে যাই, রাতে আমরা বসন্ত গালার ভেন্যুতে ঘুরেছি। আজ রাতেও আমরা চিয়াশি কাউন্টির একটি নাচ গান দলের পারফরমেন্স দেখেছি। এখানকার অনুষ্ঠানগুলো আমাদের একটি উষ্ণ ও আনন্দদায়ক অনুভূতি দেয়। কাশগড়ের সাংস্কৃতিক পর্যটন শিল্পের কদর বাড়াতে শুধু যে এখানকার লোকজ পরিবেশনা অবদান রাখছে তা নয়, এখানকার পরিবহন, বাসস্থান, খাবার দাবারও পর্যটনের দারুণ সম্ভাবনা দেখাচ্ছে। তবে সব মিলিয়ে পারফরমেন্স প্লাস ট্যুরিজম নামের পর্যটনের অপেক্ষাকৃত নতুন যে মডেলটা এসেছে সেটা এখন কাশগড়কে করে তুলেছে আরও আকর্ষণীয়। এদিকে এই বছরের শেষার্ধে কাশগড়ে একটি আন্তর্জাতিক পারফর্মিং আর্টস সেন্টার খোলা হবে। পূর্ব ও পশ্চিমের মধ্যে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় ফুটিয়ে তুলতে এখানে নাচ ও গানের মাধ্যমে আয়োজন করা হবে অভিনব সব পরিবেশনা। এই প্রকল্পের অধীনে একটি ফুড কোর্টকে পারফর্মিং আর্টস সেন্টারে পরিণত করা হবে। এতে পারফর্মিং আর্টস, সংস্কৃতি, পর্যটন ও প্রযুক্তির মিশ্রণ থাকবে। সমাপ্তির পর প্রকল্পটি কাশগড় এবং বিশ্বের অন্যান্য অংশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও উন্নত করবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মার্কিন লেখক হোপ জাস্টম্যান চীনের প্রাচীন রাস্তা শুদাওকে ভালোবেসে 2001 সাল থেকে 24 বার ভ্রমণ করেছেন চীনে। এই রাস্তা নিয়ে লিখেছেন গাইড টু হাইকিং চায়নাস ওল্ড রোড টু শু নামে একটি বই। চীনের ইতিহাসে এই শু রোডের রয়েছে একটি কৌশলগত গুরুত্ব। হাইকিং এবং দর্শনীয় স্থানগুলোর জন্য আজও একটি বিখ্যাত রুট এটি। আমি পথের টানেই পথ চলি, পথের গ্লানি অঙ্গে মাখি, পথে পথে স্বপ্ন দেখি, পথ ফুরলেই শিউরে উঠি। কবিতার মতো কিছু কিছু পথ আঁকড়ে থাকে সকলের মনে, স্মৃতির কুঠুরিতে। কিন্তু শুধু একটি পথকে ভালোবেসে 7000 মাইল পাড়ি দিয়ে সেই পথকে আলিঙ্গন করতে কেউ ছুটে এসেছেন, এমন কথা শুনেছেন কখনো? 81 বছর বয়সে এসেও মার্কিন নাগরিক হোপ জাস্টম্যান একটি পথের জন্য প্রকাশ করেছেন নিজের ভালোবাসা। তার সে ভালোবাসার পথের নাম শু রোড। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে 2000 বছরেরও পুরনো এই রাস্তার প্রেমে পড়েছেন তিনি। 1000 কিলোমিটার জুড়ে বিস্তৃত শুদাও রাস্তাটি শু রাজ্যের আমলে নির্মিত, যা এখন শানসিকে সিচুয়ান প্রদেশের সাথে সংযুক্ত করে।
একসময় প্রাচীন চীনের প্রাণকেন্দ্র ছিল এটি। এই রাস্তাটি অন্য এক কারণেও বিখ্যাত। চীনের শ্রদ্ধেয় কবি লিপাইয়ের ক্লাসিক রচনাতে রাস্তাটি পরিচিত সুদাওনান, মানে সু রাস্তার অসুবিধা নামে। এখানে কবি সুদাওকে বিশ্বাসঘাতক পথ হিসেবে তুলে ধরেছেন। তার মতে এই রাস্তা যা পাড়ি দেয়া ছিল আকাশ জয়ের সমতুল্য। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বসবাসকারী লেখক জাস্টম্যানের কাছে সু রোড ভ্রমণ করা মানেই এক ঝাঁক বিশুদ্ধ আনন্দ। 2021 সাল থেকে আজ পর্যন্ত তিনি এই রাস্তা ভ্রমণ করেছেন 24 বার। গেল 15 মার্চ প্রাচীন এই রাস্তা ধরে যাত্রা শুরু করে আবার কুয়াংইউয়ানে ফিরে আসেন তিনি। সুবিশাল পাহাড় এবং সবুজ গাছ থেকে স্ফটিক স্বচ্ছ স্রোত এবং পাহাড় ঘেঁষা কাঠের রাস্তা সবকিছুতেই মুগ্ধ তিনি। যুক্তরাষ্ট্রে এত পুরনো রাস্তা নেই। আমাদের খুব বিখ্যাত রাস্তা আছে, সবচেয়ে পুরনোটি 300 বছর আগের, কিন্তু এই সুদাও রাস্তা 2000 বছর আগেকার। আমি এখানে আমার বন্ধুদের নিয়ে এসেছিলাম, তারাও খুব খুশি হয়েছিল, কারণ তারা চীনে এত সুন্দর রাস্তা দেখবে এমনটা আশা করেনি। প্রাচীন এই রাস্তার সঙ্গে জাস্টম্যানের হৃদ্যতা কলেজ জীবন থেকেই। চীনা সাহিত্য এবং শিল্পের একটি কোর্সের অংশ হিসেবে তিনি বোস্টনে একটি প্রদর্শনী দেখেন, যেখানে সম্রাট মিন হুয়াংয়ের সিচুয়ান যাত্রা নামে একটি চিত্রকর্ম তার মনোযোগ কাড়ে। পেন্টিংয়ে দেখানো একটি কাঠের রাস্তা দেখেও বেশ অবাক হন তিনি। এরপর 2001 সালে জাস্টম্যান একটি চীনা সংবাদপত্রের ইংরেজি সংস্করণে এরকমই একটি রাস্তার ছবি দেখেন। তারপরে তিনি বুঝতে পারলেন প্রাচীন এই রাস্তাটি এখনো আছে। 2001 সালের বসন্তের দিকে আমি কোয়াং ইউয়ান সিটি লাইব্রেরিতে কাজ করছিলাম। তখন এক বিদেশি আমার কাছে আসে এবং বলে সে পত্রিকায় আমার ছবি দেখেছে। সে সু রোডের একটি ছবি আমাকে দেখায় এবং সেখানে যেতে চায়। আমি তাকে নিয়ে যাই। সে ওই রাস্তায় হাঁটে, উপভোগ করে, তারপর চলে যায়। অবাক করার বিষয় হলো সে পরের বছর এবং তার পরের বছরও আবার এখানে আসে। এরপর থেকে জাস্টম্যান সু প্রায় প্রতি বছর এখানে আসেন। স্থানীয় বাসিন্দা লি চিয়াওচুন এখন তার নিয়মিত ট্যুর গাইডদের একজন। সু রোডের জন্য তার আবেগ ও অধ্যাবসায় দেখেছি। তিনি ক্লান্তিকে ভয় পান না। যতবার আমি তার সঙ্গে হাঁটা শেষ করতাম, তিনি ক্যামেরায় অনেক তথ্য রেকর্ড করে নিতেন। মাঝে মাঝে আমার ঘুম ভেঙে গেলে দেখি তিনি নোট লিখছেন। 2003 সালে জাস্টম্যান সু রোডের পরিচয় নিয়ে একটি বই লিখতে শুরু করেন। এটির বিস্তৃত গবেষণার জন্য সে বছর তিনি 4 থেকে 5 বার ভ্রমণ করেন চীনে। 2007 সালে তিনি চেনিয়াংকে তার বই গাইড টু হাইকিং চায়নাস ওল্ড রোড টু সু তৈরি করে পাঠান। দীর্ঘ 5 বছর পর আবার প্রাচীন সড়কে পা রাখলেন জাস্টম্যান। রোপণ করা তার ছোট সাইপ্রাস গাছটিও এখন অনেক বড় হয়েছে। এটা আমার গাছ, নাতনিকে সঙ্গে নিয়ে রোপণ করেছিলাম। মনে হয় যেন আমার একটি অংশ সু রোডে রয়ে গেছে। গাছটিও বড় হতে হতে 1000 বছরের পুরনো সু রোডটি দেখবে। এবছরের 18 মার্চ জাস্টম্যান তার বন্ধুদের পক্ষ থেকে রোডটিতে আরও 2টি চারা রোপণ করেন। এইভাবে চীনের প্রাচীন সু রোডে ভালোবাসার নজির রেখে যান তিনি। 2000 বছরেরও বেশি সময় ধরে এই পথটি সম্পর্কে অনেক সুপরিচিত গল্প আছে। হাইকিং এবং দর্শনীয় স্থানগুলোর জন্য আজও একটি বিখ্যাত রুট এটি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। হানফু ক্রমবিকাশমান চীনা শৈলীর সবচেয়ে নান্দনিক পোশাক। এই পোশাক চীনারা তাদের উৎসব পার্বণ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে পরিধান করে থাকে। তরুণদের এই পোশাকের প্রতি ঝোঁক বেশি থাকায় এই পোশাকটিকে নতুন করে মানুষের সামনে নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন মহল কাজ করছে। একটি বিশেষ ঐতিহ্যবাহী মেকআপও এই পোশাকের সঙ্গে সম্পৃক্ত। হানফু মেকআপ শিল্পীর এই ক্লাসিক্যাল
মেকআপ নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র সম্প্রচার করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN। চলুন সেটি দেখে নেই। হান চীনাদের পরিধান করা একটি ঐতিহ্যবাহী পোশাক হানফু। এই পোশাকের আছে একটি বিশেষ বৈশিষ্ট্য। এই পোশাকের সঙ্গে বিশেষ বৈশিষ্ট্যের বা ক্লাসিক্যাল মেকআপের আছে গভীর সম্পর্ক। কোনো বিশেষ আয়োজনে হানফু পরলে প্রয়োজন হয় ভারী মেকআপেরও, তবে সেই মেকআপের ধরনটা হয় ভিন্ন। সাজের বহিঃপ্রকাশও তাই আলাদা। হানফু মেকআপ আর্টিস্ট শুয়ে সিয়ংচেন। চীনে হানফু মেকআপ নিয়ে অনেক শিল্পী কাজ করছেন, সিয়ংচেনও তাদের একজন। হানফুর বিশ্ব নিয়ে CGTN-এর বিশেষ প্রোগ্রাম কলিং অল হানফু ট্যালেন্টস। এই সৌন্দর্য শিল্পীর গল্পটা ওই তথ্যচিত্রেরই অংশ। এই অনুষ্ঠানের লক্ষ্য হল হান জনগণের ঐতিহ্যবাহী পোশাক হানফুর পেছনের গল্প তুলে ধরা। থাং, সং এবং মিং রাজবংশের চীনের নারীরা হানফু পরার সময় কিভাবে সাজগোজ করতেন, কি উপাদান ব্যবহার করতেন, কিভাবে সেই পুরনো ঐতিহ্যগুলোকে আধুনিক ফ্যাশন আকারে তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করা যায়, এসব নিয়ে গবেষণা করছেন এই শিল্পী। কারণ নতুন প্রজন্মের কাছে নান্দনিক এই উত্তরাধিকারটি পৌঁছে দিতে চান শুয়ে সিয়ংচেন। চীনারা এখন তাদের দৈনন্দিন পোশাকেও হানফুকে অন্তর্ভুক্ত করছে। তারা বলছে এটি তাদের ঐতিহ্যের প্রতি উপলব্ধি বাড়িয়ে দেয় এবং শেকড়ের সঙ্গে সংযুক্ত করে। রাউজে জাবিদা ঐশী, CMG বাংলা। মহাকাশ গবেষণায় বিশ্ব নেতৃত্ব দিচ্ছে চীন। চলতি বছর 100 মহাকাশ মিশন পরিচালনা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চাও ইয়োলং একজন মহাকাশ প্রকৌশলী। মহাকাশযানের ইতিহাসে সফলভাবে কক্ষপথে প্রবেশ করা প্রথম মিথেন রকেট চুচুই-2 এবং ইয়াও-2। এই মিশনে চাও ইয়োলং দীর্ঘদিন ধরে কাজ করছেন। চীনের মহাকাশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিং এর সহকর্মী ইয়াং ওয়েমিং স্বর্ণা। চাও ইয়োলং হলেন একজন মহাকাশ প্রকৌশলী। তিনি 10 বছর ধরে এই কাজ করছেন। তিনি সহকর্মীদের সঙ্গে তরল অক্সিজেন ও মিথেন প্রোপেলেন্ট হিসেবে ব্যবহার করে একটি রকেট তৈরির চেষ্টা করছেন। রকেটটির নাম চুচুই-2 ইয়াও-2। সফল হলে এটি হবে মানব জাতির প্রথম মিথেন রকেট, যা সফলভাবে মহাকাশে যাবে। আমি 2017 সালের অগাস্ট মাস থেকে এই কাজ শুরু করি। তখন থেকে আমাদের দেশ বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে মহাকাশ শিল্পে কাজ করতে উৎসাহ দিচ্ছে। ভবিষ্যতে বেসামরিক ও বাণিজ্যিক খাতে মহাকাশ গবেষণার সম্ভাবনা উজ্জ্বল। চাও ইয়োলং এর কাজ হল সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রোপেলেন্ট হিসেবে তরল অক্সিজেন মিথেন ব্যবহার করে মহাকাশে পাঠানোর উপযোগী রকেট তৈরি করা। মিথেনের দাম তরল হাইড্রোজেনের মাত্র 1% এবং কেরোসিনের অর্ধেক। এর কার্যকারিতা কেরোসিনের মতোই, তবে এটি কার্বন জমা করে না। সাম্প্রতিক বছরগুলোতে অনেক আন্তর্জাতিক মহাকাশ কোম্পানি একাধিক ধরনের মিথেন রকেট তৈরির জন্য প্রতিযোগিতা করে আসছে। তবে 2023 সালের 11 জুলাই পর্যন্ত মিথেন রকেটের সফলভাবে কক্ষপথে পৌঁছানোর কোনো রেকর্ড ছিল না। বারবার ব্যর্থ হলেও মহাকাশ গবেষকদের প্রচেষ্টা কখনোই শেষ হবে না। চাও ইয়োলং ও তাঁর সহকর্মীদের গবেষণায় তৈরি চুচুই-2 রকেটের একটি দ্বি-পর্যায়ের কনফিগারেশন রয়েছে। এর মোট উচ্চতা 49.5 মিটার, বেস 3.35 মিটার ও সর্বোচ্চ টেক অফ ওজন 219 টন। চুচুই-2 ইয়াও-1 পরিবাহক রকেট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত এক এক করে এই ব্যর্থতার উৎস সন্ধান করেছেন।
সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান না হওয়ার পর্যন্ত তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। 2023 সালের 18 ফেব্রুয়ারি রকেটটি বিশেষজ্ঞ পর্যালোচনায় উত্তীর্ণ হয় এবং একই বছরের 6 জুলাই সফলভাবে উৎক্ষেপিত হয়। এটি চীনের প্রথম তরল অক্সিজেন মিথেন রকেট উৎক্ষেপণ কেন্দ্র। এটি নির্জন গোবি মরুভূমির গভীরে অবস্থিত। চাওয়ুলুং সাইটটি নির্বাচন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সে সময় স্নাতক ডিগ্রি অর্জনের পর আমার প্রথম কাজ ও আমার প্রথম ফ্লাইট মিশন ছিল জোচানে। আমি তখন এটা আশা করিনি যে আমি এখন যে কোম্পানিতে কাজ করি সেটিও এখানে আছে। আমরা চীনের প্রথম তরল অক্সিজেন মিথেন লঞ্চ স্টেশনও নির্মাণ করি এখানে। 2020 সাল থেকে আমাদের প্রকল্পের কাজ বাস্তবায়িত হতে শুরু করে। নির্মাণের মাঝামাঝি ও শেষ পর্যায়ে আমরা অধিকাংশ প্রকৌশলী মরুভূমিতে এসে কাজ করি, কারণ এটি সম্পূর্ণ সরঞ্জাম বিভাগ করা, বড় লঞ্চ সাইটের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এবং রোগীদের সঙ্গে প্রশিক্ষণ করার জন্য প্রয়োজন ছিল। এজন্য 2022 সাল থেকে আমরা সবাই এখানে কাজ করছি। আমার মনে হয় এটা মনো, কারণ যদিও আমাদের মাঝে মাঝে কিছু অভিযোগ থাকে, তবুও সবাই এই কাজ সম্পূর্ণ করতে চায়। আমরা জানি আমরা কি করছি। রাতে বৃষ্টি তখনও থেমে থেমে পড়ছিল, বাতাসও কখনো থামেনি। টুচে 2 ইয়াও 2 পরিবাহক রকেট অস্বাভাবিক আবহাওয়ার পরীক্ষা সহ্য করতে পারবে তো? এটাই ছিল প্রশ্ন। চীনের অবৈষয়িক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পিকিং অপেরা। সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ একটি অপেরা কেন্দ্রিক অনুষ্ঠান মঞ্চায়ন করে। সেখানে বেইজিং অপেরার তরুণ শিল্পীরা নতুন প্রজন্মের দর্শকদের মাতিয়ে তোলেন। তরুণ প্রজন্মের কাছে পিকিং অপেরার ঐতিহ্য পৌঁছে দিতেই এমন আয়োজন। রিপোর্টে দেখে নেওয়া যাক বিস্তারিত। বেইজিংয়ে নাট্যমঞ্চ মাতাচ্ছেন ঐতিহ্যবাহী পিকিং অপেরার তরুণ শিল্পীরা। দর্শকরা মুগ্ধ তাদের পরিবেশনায়। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে পিকিং অপেরার তারুণ্যদীপ্ত পরিবেশনা আলোড়ন তোলে। আমাদের অসামান্য ঐতিহ্যবাহী সংস্কৃতিকে প্রচার করার জন্য সাংগঠনিক কমিটি বছরব্যাপী অনুসন্ধান চালায়। 29টি এলাকার 62টি পিকিং অপেরা দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমত, বেইজিং অপেরা বা ঐতিহ্যবাহী চাইনিজ অপেরা একটি থিয়েটার শিল্প। টিভি অপেরার উদ্দেশ্য হল ঐতিহ্যবাহী চাইনিজ সংস্কৃতির প্রতি আরও বেশি তরুণ প্রজন্মের মানুষকে আকৃষ্ট করা। এই শো এর মাধ্যমে আরও বেশি তরুণ চাইনিজ অপেরা এবং বেইজিং অপেরা পছন্দ করবেন। তারা থিয়েটার হলে আসবেন এবং শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন। এবছর জানুয়ারিতে পিকিং অপেরার তরুণ শিল্পীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ফাইনাল পর্যায়ে পৌঁছানো 10 জন শিল্পী এবারে সিএমজির টিভি শোতে অংশ নেন। এখানে চিরায়ত পিকিং অপেরার 6টি অংশে তাদের নির্বাচিত হাইলাইটস পরিবেশিত হয়। ওই সম্মেলনে পিকিং অপেরার 100 জনেরও বেশি তরুণ শিল্পী একত্রিত হন। সেখানে তরুণ প্রজন্মের দর্শকদের সামনে এই শিল্পীরা পরিবেশন করেন তাদের শৈলী। এর মাধ্যমে পিকিং অপেরা তরুণ প্রজন্মের মধ্যে নতুনভাবে আকর্ষণ তৈরি করে। একজন তরুণ পিকিং অপেরা শিল্পী হিসেবে আমি সিএমজিকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটি চমৎকার প্ল্যাটফর্ম আমাদের মতো তরুণ পিকিং অপেরা শিল্পীদের দেওয়ার জন্য। এই শোয়ের মাধ্যমে দর্শকরা এবং ভক্তরা আমাদেরকে আরো ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন। পিকিং অপেরা চীনের চিরায়ত ঐতিহ্যবাহী সংস্কৃতি। এই চিরায়ত শিল্পের প্রতি তরুণ প্রজন্মের মানুষদের আকৃষ্ট করতে সিএমজির এই শো
দর্শকপ্রিয়তা পেয়েছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াচ শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।